আপনি যেটা বলেছেন আমি মোটেও তেমন না, আমি অনেক ভালো মেয়ে। কিন্তু না, এগুলো মনের কোণে চাপা দেওয়াই ভালো। চাইলেই তো আর যাকে তাকে মনের অনুভূতি জাহির করা যায় না, বিশেষ করে যাদের কাছে অনুভূতির মূল্যহীন তাদের কাছে। আজরা আয়নার সামনে নিজেকে দেখলো। তার মা এতটা তেল দিয়েছে যে মাথাটা পুরো তেলে চিটচিটে হয়ে আছে। তারপর আয়নায় নিজেকে শাসনের ভঙ্গিতে তর্জনী উঁচু করলো আর বলল, সবার সম্মুখে নিজের আসল রূপটা প্রকাশ করতে নেই আজরা। সবাই তোর আপন মানুষ হয় নাকি? দরকার হলে হাফ মেন্টালটার সাথে কথা বলার সময় তুই হবি হিম শীতল মানবী। যেমন সে, তার সাথেও তেমনটাই করতে হবে। উনি যেহেতু শীতল বরফ মানবের মতো আচরণ করে, তোকেও হতে হবে বরফ মানবী। যেমন নীরব ভাই অনেক হাসি খুশি, তুই তার সাথে হেসে কথা বলবি। কিন্তু ইসমাম ভাইয়ের সামনে আসা নিষেধ। ইসমাম ভাইকে 20 বছর বয়কট করব, এটা আমার অঙ্গীকার। এখন থেকে আর ইসমাম ভাইয়ের সামনে কোনো হাসি না। সে বলবে, শুধু সেই অনুসারে পড়ে যাবি। ফুপি, তোমার হাতে জাদু আছে, এত ভালো রান্না কি করে করো বলো তো? আমাকে একটু শিখাবে? ফুচকার ফিলিংটা এত মজা হয়েছে, আমি অনেকগুলো খাবো। সানা, আমার সাথে কম্পিটিশন লাগাতে পারিস। আমি জানি তোমার সাথে কম্পিটিশন করে কোনো লাভ নেই। তুমি ফুচকা খাওয়ায় চ্যাম্পিয়ন, বিশাল বড় খাদক আর পেটুক। আসলে তোর সাথে খেয়ে কোনো লাভ নেই। ইয়াকুব ভাই থাকলে ভালো হতো। একমাত্র ইয়াকুব ভাই আছে যার সাথে কম্পিটিশন করে মজা আছে। আজকে ইসমাম পড়াবে না। ইসমাম আজরাকে সপ্তাহে 5 দিন পড়ায়। আজরা তার ফুপির বানানো ফুচকা খেতে এসেছে তাদের বাসায়। হঠাৎ ইসমাম খাবার টেবিলে সামনে এলো। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে। শুভ্র মুখ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে গিয়েছে। সে সামনে থাকা চেয়ারে বসলো এবং জগ থেকে ঢেলে 1 গ্লাস পানি গটগট করে গিলল। তুই আমাকে বললেই তো পারতি, তোকে ঠান্ডা পানি এনে দিতাম। না, ঠান্ডা পানির কোনো দরকার নেই, নিজেরটা নিজে নিয়ে খেতে পারি। কথাগুলো বলে ইসমাম ব্যস্ত হবার ভান করলো, তারপর এদিক ওদিক তাকিয়ে চলে গেল। ইসমাম যাওয়ার পানে কিছুটা আঁচ করলো। আজরা বিড় করে কি যেন বলল। ইসমাম সেসব দেখতে পেল, নিজের মতো চলে গেল। আচ্ছা ফুপি, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর নে। এই যে বাচ্চাদের জন্মের সময় মুখে মধু দেওয়ার রীতিনীতি না যেন কি একটা কুসংস্কার আছে, এটাতে কি তুমি বিশ্বাস করো? আরে না, এসব কুসংস্কার বিশ্বাস করি না। এমনকি নবজাতক শিশুর মুখে মায়ের দুধ ছাড়া কিছুই দেওয়া উচিত না। সেটাই, এসব মধু দিয়ে কি আসে যায়? সবটাই তো মানুষের আচরণের উপর নির্ভর করে। তাই তো দেখতেই পাচ্ছি, বেচারা করলা আর মধু কেন দোষী হতে হবে? আমি এমন মানুষ দেখেছি যার পুরো পরিবার হাসি খুশি মিষ্টি কথা বলে, কিন্তু সেই ব্যক্তিটি অনেক রুক্ষ আর শীতল। সানা দুষ্টু হেসে আজরাকে গুঁতো দিয়ে বলল, তুমি বাই এনি চান্স আমার ভাইয়ের কথা বলছো না তো? মানে ইসমাম ভাইয়ের কথা, ইন অ্যানাদার ওয়ে। ওনার কথা কেন বলতে যাব? আমার ইসমামটা ছোটবেলা থেকেই একটু বদমেজাজি, তবে মনটা ভালো। হয়তো একটু চুপচাপ আর চাপা স্বভাবের, তবে অহংকারী না। আমার ছেলেটাকে প্রথম দেখায় সবাই অহংকারী ভেবে ভুল করে, কিন্তু ও মানুষটা চুপচাপ, সবার সাথে সহজে মিশতে পারে না। কিন্তু আমার ছেলে কখনো কোনো কিছু নিয়ে অহংকার করেনি। তোর ফুফো বলে ও হয়েছে ওর দাদির মতো। অহংকার না করলেও তোমার ছেলে একটা পাজির হাঁটি, সারাক্ষণ শুধু বিরক্ত করে, রাগ তার নাকের ডগায়। এটা আমার ছেলের ওপরের খোলস। বিকেলবেলা আজরা তার ফুপিদের ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের উত্তর পূর্ব দিকে একটা বিশাল আকার পুকুর আছে। এখান থেকে সবসময় ঠান্ডা হাওয়া আসে, বিশেষ করে বসন্তকাল শেষের দিকে বেশ হাওয়া আসে। এখন গ্রীষ্মকাল হওয়ার পরও প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস। আজ আব্বু, রসগোল্লা এনেছি তোমার জন্য। দে, জলদি দে। এভাবে ডেকে ডেকে আমাকে খাবার অফার করিস না, কেননা আমি সবই খেতে রাজি। রসগোল্লা তো আমার গুলুমুলু বাবু। পরে দেখা গেল খাবার দাবারের লোভ সংবরণ করতে ব্যর্থ হয়ে তোদের বাড়িতে ঘাটি গেলে বসলাম। বাটিতে রসে ভর্তি 4-5টার মতো রসগোল্লা ছিল। আজরা সেগুলো একে একে মুখে পুরে নিল। তারপর খেতে খেতে আজরা সামনের দড়িতে রাখা একটা সাদা কাপড়ে নিজের আঠালো হাত আর আঙ্গুলগুলো ভালো করে পরিষ্কার করে নিল, এমনকি মুখটাও ভালো করে পরিষ্কার করে নিল।
এ কি আজরা আপু, তুমি এটা কি করলে? এটা তো তোমার ভাইয়ের শার্ট। আজরার হুঁশ যতক্ষণে হলো ততক্ষণে দুর্ঘটনার হাত পা অনেক বড় হয়েছে। আজরা বিস্ময়ে চক্ষু দিয়ে দড়িতে দুমড়ে মুচড়ে যাওয়া সাদা কাপড় রূপী শার্টটার দিকে ঘুরে তাকালো। কণ্ঠস্বরে বিস্ময়ের রেশ টেনে বলল, আরে আসলেই তো, এটা তো হাফ মেন্টালটার শার্ট। ইসরে, এখন তো ধরা খেয়ে যাব। না জানি ভাইয়াটা কখন শুকোতে দিয়েছে, এখন কি হবে? এখন পলায়ন হবে। কথাগুলো বলতে বলতে সানা যখনই পেছনে দেখলো সে আজরার টিকিটাও খুঁজে পেল না। আজরা পালিয়েছে। এখন সে নিশ্চয় একদৌড়ে তার বাসায় গিয়েছে। সানা কপাল চাপড়ালো। দোষ তার, কারণ রসগোল্লা সে এনেছিল। ইসমাম ছাদ থেকে শার্ট আর বাকি কাপড় আনতে গিয়েছে। এক জায়গায় পড়ে যাবে, যার কারণে এই পছন্দের সাদা শার্টটা আজ ধুয়ে দেওয়া হয়েছিল। শার্ট হাতে নিতে কেমন আজব ধরনের একটা মেইলি গন্ধ পেল তাতে, তবু সেটার দিকে খেয়াল না করে রুমে এলো। শার্টটা একপাশ দিয়ে গায়ে জড়ালো, পিঠের দিক থেকে কেমন আঠালো অনুভব করলো। তাড়াতাড়ি করে শার্টটা খুলে ফেললো। পিঠের দিকে হাত দিয়ে দেখলো সেখানে ঘন চিনির শিরা, এমনকি সেই শিরার সাথে হালকা গোলাপি আভা লেগে আছে, আর সেখান থেকে তীব্র স্ট্রবেরির গন্ধ আসছে। ইসমাম বুঝতে পারলো এটা কোনো মেয়ের কাজ, আর সেই মেয়েটা যে অতিরিক্ত চালাক তাও বুঝতে বাকি নেই। ইসমাম হালকা হাসলো, আবার পরক্ষণে ভ্রু কুঁচকে নিল। বিরক্তিকর, এখন আবার আমাকে কালো শার্ট পরতে হবে। আমি চাইছিলাম না আজকে কালো শার্ট পরে যাই। ইসমাম আলমারি থেকে একটা কালো শার্ট বের করে নিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজরা এখনো টেবিলে বসে গল্প করছে আর রসগোল্লা গিলছে। বলতে গেলে গো গ্রাসে গিলে চলেছে। ইরা তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। মেয়েটা তার কাছে ভীষণ আদুরে, সানার মতোই। গিলতে গিলতে হঠাৎ করে কেউ তার হাতটা খপ করে ধরে ফেললো। তখন তার মাথায় মমতাদি গল্পের একটা লাইন মনে এলো। যখন লেখক গ্রো গ্রাসে মিষ্টি গিলছিলেন এবং মমতাদি এসে তার হাতে খপ করে ধরে ফেলেছিল চুরি ধরা পড়ার মতো, আজরা তাকিয়ে দেখলো ইসমাম তার হাত ধরেছে। ক্যাপ পরা ইসমামকে তার ঠিক ঘোমটা দেওয়া মমতাদির মতোই মনে হলো। আজরা মনে করেছিল ইসমাম বাহিরে গিয়েছে, কারণ তার বাসার বারান্দা দিয়ে উকি দিয়ে দেখেছিল ইসমামের গমন। তাই অনেকটা নিশ্চিন্ত হয়ে পুনরায় রসগোল্লার ভাগ নিতে এসেছিল। এতগুলো মিষ্টি একসাথে কেন মুখে পুড়েছ? এতগুলো মিষ্টি একসাথে মুখে পুড়ে কেউ খায়? এটা খাওয়ার কোনো ধরন হলো? বর্বরদের মতো খাওয়ার ধরন। যারা হাত হাতে খাবার পায় না তাদের এটা চলে, কিন্তু তোমাকে না। সভ্য মানুষের মতো খাও, ধীরে ধীরে খাও, তোমারটা কেউ খেয়ে ফেলবে না। জীবনে প্রথম এতগুলো অপ্রয়োজনীয় বাক্য আজরার শ্রবণে এলো ইসমামের মুখ থেকে। আজরার এখন নিজেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মনে হচ্ছে, আর সামনে থাকা ইসমাম ভাই হচ্ছে মমতাদি, তবে হাফ মেন্টাল ভার্সন। ইসমাম, বাচ্চা মেয়ে তো, নিজের মতো করে খেতে দে। আম্মু, তোমার এই বাচ্চা মেয়ে কি চিরকাল বাচ্চাই থাকবে? কখনো বড় হতে হবে না তাকে? তখন সে এইভাবে 10 জনের সামনে গোগ্রাসে মিষ্টি গিললে সেটা খুবই দৃষ্টিকটু লাগে। তাই বলেছি, এরপর যদি তার নিজের মতো খেতে ইচ্ছে করে আমার তাতে কোনো আপত্তি নেই। অশিক্ষিত স্টুপিড। কথাগুলো বলেই সে হেঁটে চলে গেল। আজরা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার মুখে কতগুলো রসগোল্লা, যেন চোখ দুটো রসগোল্লা হয়ে গিয়েছে। মারাত্মক সুন্দর লাগছে কালো শার্টে। কয়েক মাসে চুলগুলো কিছুটা বড় হয়েছে, তবু ক্যাপ পরে। কালো জিন্স প্যান্টের সাথে কালো রঙের শার্ট, কালো বেল্টের ঘড়ি। সন্ধ্যাবেলায় চোখে সানগ্লাস লাগিয়েছে। আজরা তাচ্ছিল্যের সহিত বলল, স্টাইল না স্টাইল। সন্ধ্যাবেলা কানা বাবা হয়ে সানগ্লাস পরে ঘুরে বেড়াবে আর আমাকে আবার রসগোল্লা খাওয়ার জন্য বকবে। কোন দেশের অসভ্য সন্ধ্যাবেলা রোদ না থাকার পরেও সানগ্লাস পরে আল্লাহই জানে। সানগ্লাস যার আবিধানিক অর্থ রোদ, চশমা মূলত ব্যবহার করা হয় রোদ থেকে বাঁচার জন্য, অথচ সন্ধ্যায় সানগ্লাস পরে বাবু সাহেব সেজে বাইরে ঘুরে বেড়াচ্ছে। উনি তো চশমা পরেন। এখন বাইরে গেলে কিভাবে সানগ্লাস পরে দেখবেন ভাবার বিষয়। পরে বাইরে গেলে লোকজনের সাথে ধাক্কা খেয়ে আর মেয়েরা তোর গালে চড় দিবে। আজরা খেতে খেতে হেসে উঠল। তারপর হঠাৎ করেই মিষ্টিগুলো নাকে মুখে উঠে গেল। সানা বলল,
পানি 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 দাও ছোট ভাইয়া, ঠিকই। আজরা কথা বলতে পারছিল না, তারপর পানি খেয়ে নিজেকে ধাতস্থ করলো। সানাকে চোখ রাঙ্গানি দিলেও ইরা বললেন, ইসমাম তো তাহলে ঠিকই বলে গেল। কিভাবে গ্লাসে গিলছিস? আমি ঠিক ভালো হয়ে যাব, দেখো তখন তোমার হিটলার ছেলেটা আমাকে কিছু বলতে পারবে না। ভালো হয়ে যাব, আমি নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপে আছি। ধীরে ধীরে ভালো হয়ে যাব, তারপর তোমার হাফ মেন্টাল ছেলের নাকের সামনে দিয়ে সভ্য মানুষের মতো হেঁটে যাব গর্ব করে। তোর নিজেকে একদম পরিবর্তন করতে হবে না। যেমন আছিস তুই তেমনই অনেক আদরের আমার কাছে। আদরেরই থাকবি। তোর কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না। না না না, কারোর জন্য না, নিজেকে পরিবর্তন নিজের জন্যই করতে চাইছি। সব সময় এরকম থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে নিজের মধ্যে একটু পরিবর্তন এনে আশেপাশের লোকজনকে চমকে দিব, অনেক মজা লাগবে। ইসমাম অনেকক্ষণ ধরে বন্ধু বান্ধবের মাঝে বসে আছে। তাকে তারা রীতিমতো বিভিন্নভাবে খোঁচাচ্ছে। সে আগেই জানতো তাকে এরকম জ্বালাতন করে সবাই খুশি হবে। সবার চোখে মুখে রসিকতা ঠিকরে পড়ছে, বিভিন্নভাবে হাসি ঠাট্টা করছে। তার সাথে বসা মেয়েটা লজ্জাবতী লতার মতো নুয়ে পড়ছে বারবার। সে এমনভাবে নেতিয়ে যাচ্ছে যেমনটা অপরাজিতাকে 3-4 দিন পানি না দিলে হয়। ইসমামের এসব খুবই বিরক্তকর লাগছে। হয়েছে, তোরা থামবি। সামান্য একটা কালার মিলে যাওয়ায় এত কথা কেন বলছিস? যে কারোর সাথে কারো ড্রেস কোড মিলে যেতে পারে, অবাক হওয়ার কি আছে? আমি কিভাবে জানতাম যে ও কালো পরে আসবে? তোরা তো আমাকে সব সময় দেখেছিস, আমি বেশিরভাগ কালো পরে আসি। কারোর সাথে রং মিলে গেলে যে তার সাথে আমার গোপনে গোপনে প্রেম আলাপ চলছে, এমনটা ভাবার আমি কোনো যুক্তিযুক্ত কারণ দেখছি না। ইসমাম যে কোচিংয়ে ক্লাস নেয় সেখানে তার কিছু বন্ধু বান্ধবও আছে, যারা মিলে আজকে সন্ধ্যার পর একটা পার্টির আয়োজন করেছে। ইসমামকে সেখানে বাধ্য হয়ে যোগ দিতে হয়েছে। সে আসতে চায়নি, তবুও ভদ্রতার খাতিরে আসতে হয়েছে। অনেক বছরের পুরনো বন্ধুত্ব সবার সহিত। তার মধ্যে প্রিয়া নামের একজন মেয়ে আছে যে তাকে পছন্দ করে। প্রিয়া সেই হাই স্কুল থেকে ইসমামকে পছন্দ করে, বিভিন্নভাবে প্রপোজ করেছে এবং ইসমাম আর প্রিয়া উভয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও তার সাথে আসা যাওয়া লেগেই থাকে। প্রিয়া আঞ্জুমান। ইসমামের মস্তিষ্ক যুক্তি দাঁড় করাতে পারে না কেন এত মেধাবী হওয়ার পরও এই মেয়ের এই বিষয়ে নলেজ এত নিম্ন পর্যায়ের কেন। সে তো বুঝতেই পারে না ইসমাম তাকে পছন্দ করে না, তবু আঠার মতো পেছনে লেগে থাকবে এবং অদ্ভুত সব কাণ্ড করবে। আজকেও শাড়ি পরে এসেছে। ইসমাম প্রায় সময় কালো পরে, সেই ধারণা অনুসারে প্রিয়া আজ কালো পরেছে। প্রিয়া মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, টানা টানা হরিণীর মতো চোখ, কপালে টিপ পরার জায়গায় ছোট্ট একটা টিপ, যেটা তার সৌন্দর্যকে বহু গুণে বৃদ্ধি করে। যদি কবিরা এই রূপের কোনো ব্যাখ্যা দিতেন তাহলে এক কথায় সেটাকে কিভাবে প্রকাশ করতেন? তিলোত্তমা বা শ্যামলতা, হয়তো এমনটাই নামকরণ করত। ইসমামের মনে হয় এই মেয়েটা তার আবেগগুলো অপচয় করছে ইসমামের মতো একটা ছেলের পেছনে, যে কিনা এই আবেগগুলো প্রাপ্য না। আবেগ অতি মূল্যবান জিনিস, যেটা সঠিক জায়গায় ব্যয় করতে হয়। ইসমাম নিজেকে আবেগহীন মনে করে। জাহিন বলে উঠল, তাহলে চল ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলি। তোরা খেল, আমি খেলবো না। কেন খেলবি না? তুই সব সময় এমন করিস, খেলতে হবে আজকে আমাদের সাথে। বেশি ইউজলেস কোশ্চেন করলে আমি খেলবো না। ইসমাম প্রায় আধা ঘন্টা ধরে সেখানে বসে আছে। খাওয়া শেষে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছে। এটা মূলত বাচ্চাদের খেলা মনে হয় ইসমামের কাছে। এগুলো সাধারণত টিনের ছেলে মেয়েদের খেলায় মানায়। তবে যেহেতু তার বন্ধুমহল গেম খেলছে, তার মানে এখানে সবার কোনো না কোনো স্বার্থ আছে। ইসমাম সহ সবাই অনেক ভালো করেই জানে এখানে স্বার্থ ছাড়া কেউ গেম খেলছে না। এমনকি ইসমাম বাদে সবাই এখানে জানে সে স্বার্থটা কী। তবু শেষমেশ কী হয় তা দেখার জন্য ইসমাম বসে আছে। আর যাই হোক, সামাজিকতার একটা জিনিস তো আছে। এমনিতেও অসামাজিক নামটা ইসমামের কপালে একদম শিল মোহরের মতো লাগিয়ে দেওয়া হয়েছে। যাদের সাথে ছোট থেকে একসাথে পড়ে এসেছে তাদের সামনে অন্তত পক্ষে অসামাজিকতার মোহর লাগাতে চায় না ইসমাম।
খেলতে খেলতে সবার ভেতরের অনেক খবরই ইতোমধ্যে জেনে গিয়েছে তারা। যেমন তাদের বন্ধু নিয়াজ নতুন প্রেমিকাকে হীরের আংটি দিয়েছে, মৃত্তিকা তার হবু বরকে মিথ্যে বলে টাকা নিচ্ছে, সে থেকে শুরু করে অনেক ছোট ছোট ব্যাপারও। বোতলটা ঘুরতে ঘুরতে ইসমামের সম্মুখে এলো। ইসমাম ভেতরে ভেতরে বিচলিত হলো। তার বন্ধু জাহিন তাকে প্রশ্ন করবে, যাক, সিংহরে এবার বাগে পাইছি। তা জানাব ইসমাম, বল তুই কাউকে ভালোবাসিস কিনা? ভালো তো অনেক জনকেই বাসি, ঠিক করে প্রশ্ন না করলে উত্তর পাবি না।